অধ্যায় ২ পিক শোডাউন। আবর্জনা ফেলা আবাসিক অ্যাপার্টমেন্টের প্রথম তলায় বড় মৃতদেহগুলি একের পর এক বিছিয়ে দেওয়া হয়েছিল, যা থেকে রক্তের গন্ধ বের হচ্ছিল। আগে থেকে হত্যার কারণে দানবরা কাছে আসতে সাহস করেনি, যার ফলে এই এলাকাটি ঘটছে। অল্প সময়ের জন্য চুপ থাকা। এবং লু ফেং সেই আবাসিক অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলা থেকে হঠাৎ ফেটে পড়ে এবং মাটিতে ফেলে দেওয়া দুটি ছুরি অবিলম্বে লু ফেংয়ের উরুর পকেটে ফিরে আসে। দুটি ওয়ারগড এখন থেকে খুব বেশি দিন নয়, সেই উচ্চস্তরের দলনেতা ইস্পাত সাজোয়া ড্রাগনের বিরুদ্ধে লড়াই করবে। আমার তাড়াহুড়ো করা উচিত এবং একটি ভালো দর্শনীয় স্থানে যাওয়া উচিত। লু ফেং সর্ববৃহৎ মৃতদেহের দিকে তাকাল, যে দুটি কমান্ডার সিংহ মাস্টিফ ছিল, এবং তিনি দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন। ওয়ারগডরা নিশ্চিতভাবে এই দুটি মৃতদেহকে পরিষ্কারভাবে ছিন্ন করেছে। দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ কেড়ে নেওয়া হয়েছে। মূলত লু ফেং নিজের জন্য কিছু সুবিধা পেতে চেয়েছিলেন। লু ফেং একটি অস্পষ্ট ছায়ায় পরিণত হয়েছে এবং দ্রুত দক্ষিণে চলে গেছে। ইস্পাত সাজোয়া ড্রাগনের বাসা এখান থেকে ১০০ মাইল দূরে, যেটি সেই পারিবারিক মার্ট। তারপর আমি সেখান থেকে ৩ মাইল দূরে একটি আবাসিক অ্যাপার্টমেন্ট বেছে নেব। লু ফেং দৌড়ে যাওয়ার সময় তার সিদ্ধান্ত নিয়েছিলেন। কংক্রিট এবং ইস্পাত দিয়ে তৈরি এই দানব আক্রান্ত শহরে এমনকি একজন আত্মা পাঠকও তার প্রহরীকে হতাশ করতে পারে না। কখনো সে স্প্রিন্ট করত, আবার কখনো সে চারপাশে চেক করতে ধীর হয়ে যেত। সামগ্রিকভাবে তিনি এখনও বেশ দ্রুত ছিল। ১০ মিনিট পরে লু ফেং একটি ১-৮ তলা আবাসিক অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ১-৬ তলায় প্রবেশ করলেন। পুচি! দুটি ভয়ঙ্কর কালো আলো তার উরুর পকেটে পড়ার সাথে সাথে ঘুরছিল। ১-৬ তলায় একটি ঘরের দরজা হালকাভাবে খুলতেই লু ফেং হাসলেন। কক্ষটি বন্ধ ছিল, কিন্তু নিরাকার আধ্যাত্মিক শক্তি সহজেই তালাটি খুলে দেয়, যার ফলে বিশাল দরজাটি খুলে যায়। এই ঘরের দরজা তালাবদ্ধ ছিল এবং ধ্বংস করা হয়নি। দেখে মনে হচ্ছে গত ৩-০ থেকে ৪-০ বছরে গ্র্যান্ড নির্ভানার সময় থেকে বর্তমান অবধি কোনো যোদ্ধা বা দানব এখানে আসেনি। লু ফেং তার পিছনে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। প্রকৃতপক্ষে ঘরের সমস্ত বস্তু সুশৃঙ্খলভাবে স্থাপন করা হয়েছিল। একটি কাচের ক্যাবিনেট, একটি সোফা, একটি মার্বেল টেবিল এবং একটি ২-৪ ইঞ্চি টিভি। এই সমস্ত জিনিস গ্র্যান্ড নির্ভানার সময়ের আগে থেকে শৈলী। লু ফেং সোফায় থাকা উলের কম্বলটি খুলে ফেললেন, যেহেতু সোফার ত্বক নিজেই পরিষ্কার ছিল। সে সেই কম্বলটা নিয়ে তৎক্ষণাৎ দৌড়ে বারান্দায় গিয়ে বারান্দার গ্লাসটা মুছে দিল, তারপর কাচের জানালা খুলে দিল। কি সুন্দর দৃশ্য! আমি এখানে দাঁড়াব এবং সামনের দানবের নীড়টি ভালো করে দেখার চেষ্টা করব। লু ফেং কম্বলটি একপাশে ফেলে দিয়ে রেলিংয়ে হেলান দিয়েছিলেন, কারণ তিনি তার অবস্থান থেকে ৩ মাইল দূরে এলাকাটির দিকে তাকালেন। তিনি কেবল ধোঁয়া দেখেছিলেন, যা সম্পূর্ণরূপে পারিবারিক মার্টকে ঢেকে দেয়, যা দানবদের বাসা হিসাবে কাজ করেছিল। খালি চোখে ধোঁয়ার অতীত কিছুতেই দেখতে পেল না। যাই হোক, দিনের আলোতে সূর্যালোক নেমে যাওয়ার সাথে সাথে খালি চোখে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি স্পষ্ট দেখতে পাচ্ছিল। তার দূরবীন হাতে নিয়ে লু ফেং ঘনিষ্ঠভাবে ধোঁয়া নিয়ে এলাকার দিকে তাকাল। ধোঁয়ার সীমানায় বড় শূকর ধরনের দানব দেখা যেত। তাদের মধ্যে কেউ কেউ মাটিতে শুয়েছিল, কেউ কেউ ঘুরে বেড়াচ্ছিল, এবং তাদের মধ্যে কেউ কেউ একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে বলে মনে হচ্ছে তারা বারবার একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। কোনো হট্টগোল নেই। কোথায় সেই ২ ওয়ারগড? লু ফেং এলাকাটি পর্যবেক্ষণ করার জন্য তার যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু সে ওই ২টি ওয়ারগডের কোনো চিহ্ন খুঁজে পায়নি। লু ফেং যখন ২টি ওয়ারগডের সন্ধান করছিলেন, তখন লু ফেং থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি আবাসিক অ্যাপার্টমেন্টের ১-২তম তলার ঘরে ওয়াং টং এবং বিশাল নৃশংস লি কান আড়াআড়ি পায়ে বসে কিছু পান করছিলেন। জল তাদের শরীরে জল পূর্ণ করে। কান যুবক, সুদর্শন দেখতে ওয়াং টং হালকাভাবে পানিতে একটু চুমুক দিল। যখন আমরা সরাসরি সেই দানব বাসার নিউক্লিয়াসে ঢুকে যাই এবং সরাসরি সেই স্টিলের সাজোয়া ড্রাগনের বিরুদ্ধে যাই।
অবশ্যই এটি দুটি আন্ডারলিন, দুটি লো লেভেল হোর্ড লিডার ফ্লেম স্কেল ট্রিপল হ্যালবার্ড বোয়ার্স অবশ্যই এর সাহায্যে আসবে। সেই সময়ে আমি সেই দুটি শিখা স্কেল ট্রিপল হ্যালবার্ড সুজোর তোমার কাছে রেখে দেব, কান। ঠিক আছে, নিচু স্বরে উত্তর দিল বিশাল পাশবিকলি কান। তিনি হালকাভাবে তার গদা দোলালেন, যেন ম্যাচ দোলানোর মতোই সহজ। ফ্লেম স্কেল ট্রিপল হ্যালবার্ড সুয়োর পিক টাইপ দানবদের মধ্যে 1 নম্বরে। এলোমেলো করা মোটেও ভালো নয়। আপনার লক্ষ্য কেবল তাদের থামানো, তাদের হত্যা করার দরকার নেই। তরুণ সুদর্শন ওয়াং টংকে গুরুত্ব সহকারে মনে করিয়ে দিলেন। একটি ইস্পাত সাজোয়া ড্রাগন এবং দুটি শিখায় স্কেল ট্রিপল হ্যালবার্ড সুয়োর। এই ধরনের সংমিশ্রণে তাদের সম্পূর্ণ 003 শহরের সেক্টরের শাসন করার ক্ষমতা রয়েছে। শক্তিশালী ইস্পাত সাজোয়া ড্রাগনটি ডিম পাড়ার ফলে এটির শক্তি নাটকীয়ভাবে কমে যাওয়ার ঘটনা না হলে ওয়াং টং চার্জ দেওয়ার সাহস করতেন না। ভাই লি, আমি প্রস্তুত। বিশাল পাশবিক লি কান উঠে দাঁড়াল। ঠিক আছে। ওয়াং টংও উঠে দাঁড়িয়ে ঠান্ডাভাবে দূরের ধুলায় ঢাকা জায়গাটা দেখল। যাও, চলো চলে যাই। হুশ হুশ। দুটি মানব ছায়া সরাসরি 1-2 তলা থেকে লাফিয়ে পড়ে এবং যেন তারা মানুষের আকারের ফড়িং, সরাসরি 100 মিটার দূরত্ব অতিক্রম করে অন্য ভবনে অবতরণ করে। সেই বিল্ডিংটিকে বুস্ট হিসাবে ব্যবহার করে তারা দুজন সাথে সাথে ইস্পাত এবং কংক্রিটের বনে উড়ে গেল এবং তাদের উভয়ের গতি শব্দের গতিকে ছাড়িয়ে গেছে। বুম! লু ফেং যখন সেই সোনিক বুমের কথা শুনল, তখন সে মাথা ঘুরিয়ে নিল এবং ধ্বজায় আচ্ছাদিত এলাকায় কেবল দুটি অস্পষ্ট ছবি ঢুকতে দেখল। তারা ইতিমধ্যেই ভিতরে গেছে। খুব দ্রুত লু ফেং অসতর্ক হতে সাহস করেনি এবং ধোঁয়ায় আচ্ছাদিত এলাকার দিকে ঘনিষ্ঠভাবে তাকাচ্ছে। চিৎকার, গর্জন। ধ্বজায় ঢাকা এলাকা থেকে অবিলম্বে ক্রুদ্ধ চিৎকার বেজে উঠল, যেন পুরো পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। এবং ধ্বজায় আচ্ছন্ন এলাকার বাইরের বিপুল পরিমাণ দানবও তৎক্ষণাৎ ওই এলাকায় ছুটে আসে, যার ফলে পৃথিবী এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে। তারা মারামারি শুরু করেছে। লু ফেং কেবল ধোঁয়ার দিকে তাকাতে এবং অনুমান করতে পারত, কারণ ভিতরে কি ঘটছে তা তিনি দেখতে পাননি। যে ফ্যামিলি মার্টটি ধুলো ভরা এবং বেশ খানিকটা রক্তের দাগ ছিল, তাতে মানুষের জীবনের কোনো চিহ্ন ছিল না, কারণ এটি ইতিমধ্যে দানবদের খেলার মাঠে পরিণত হয়েছে। চিৎকার চিৎকার। গভীর সবুজ আঁশ দিয়ে আবৃত একটি বিশাল প্রাণী বর্তমানে গভীর ঘুমে ছিল, কারণ এটি পারিবারিক মার্টে শুয়েছিল। দুটি রক্তাক্ত গন্ধযুক্ত ধোঁয়ার স্রোতও তার নাক দিয়ে বেরিয়ে আসে, চারপাশে ছড়িয়ে পড়ে। পুরো সুপারমার্কেটের প্রথম এবং দ্বিতীয় তলা অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছিল, যার ফলে পুরো সুপারমার্কেটটি বেশ প্রশস্ত ছিল। শুধু প্রথম তলাটি প্রায় 7 থেকে 8 মিটার লম্বা ছিল। হঠাৎ বাইরে থেকে দানবদের ক্রুদ্ধ চিৎকার। হাউল! এই বিশাল সত্তাটি ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে উঠছে, এর জ্বলন্ত লাল চোখ যে কোনো মানুষকে ভয় দেখাতে পারে। এটি এমন একটি প্রাণী যা 5 মিটার লম্বা এবং প্রায় 100 মিটার লম্বা, এবং এর লেজটিও একটি আশ্চর্যজনক 100 মিটার লম্বা। এটির দেহটি সরু এবং দীর্ঘ বলে মনে হয়েছিল এবং এর কপালে একটি বাঁকা কালো শিং ছিল। যখন এটি দাঁড়াল, প্রায় 1 মিটার লম্বা একটি সবুজ ডিম এর নিচে দেখা গেল। এই সবুজ স্কেল জন্তু থেকে মাত্র একটি আন্দোলনের সাথে এটি সুপারমার্কেট থেকে অদৃশ্য হয়ে গেছে। এই ফ্যামিলি মার্ট সুপারমার্কেট হল দানব গোষ্ঠীর নিউক্লিয়াস। চারপাশে ছিল দানবের সমুদ্র। হুশ হুশ। দুটি মানব ছায়া বিদ্যুতের মতো দ্রুত ছিল, দ্রুত দানবদের দেহের উপর ঝাঁপিয়ে পড়েছিল যখন তারা সেই পারিবারিক মার্ট সুপারমার্কেটের দিকে চার্জ করেছিল। তাড়াতাড়ি যুদ্ধ করবেন না, নতুবা এই দানব দল আপনাকে আটকে ফেলবে, ওয়াং টং চিৎকার করে উঠল। বুঝেছি। লি কান তার অত্যাচারী মেজাজকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। ফ্যামিলি মার্টের দরজার সামনে একটি বিশাল ব্লাডথার্স্টি ট্যাঙ্ক দানব ছিল এবং সেখানে শিংওয়ালা সুজুরও ছিল। এই দানবগুলির প্রতিটির দাড়িপাল্লা অনেক বেশি চকচকে ছিল
এবং নিয়মিত দানবের চেয়ে অনেক বেশি জটিল বলে মনে হয়েছিল। এই বিশাল দানবদের চোখে কিছু বুদ্ধি আছে বলে মনে হচ্ছে। প্রকৃতপক্ষে এই সমস্ত বিশাল দানব 100 সংখ্যা ছাড়িয়ে সমস্ত কমান্ডার স্তরের দানব ছিল। এই পুরো ভয়ঙ্কর দানব দলটির নিউক্লিয়াস 100রও বেশি কমান্ডার স্তরের দানবদের মধ্যে তৈরি দলটির সামনে দুটি বিশাল দানব ছিল যা আগুনে জ্বলছে বলে মনে হয়েছিল, যার ফলে একজনের হৃদয় একটি স্পন্দন এড়িয়ে যায়। এই দুই দানবের দেহে জ্বলন্ত লাল আঁশপূর্ণ ছিল, অন্য একটি রমও ছিল না। তাদের বড় মাথাগুলি বিশেষ করে দাঁড়িয়েছিল, সামনের দিকে নির্দেশ করে 3টি বিশাল বাঁকা শিং রয়েছে। শিখা স্কেল ট্রিপল হ্যালবার্ট সুজোর জাতি শুকরটাইপ দানব এক আউট স্থান। এমনকি সবচেয়ে দুর্বল শিখা স্কেল করা ট্রিপল হ্যালবার্ট সুরগুলি মাঝারি স্তরের কমান্ডার ছিল, আর এই দুজন ছিলেন নিম্নস্তরের নেতা। হাউল, একটি গর্জন যা আকাশকে কাঁপিয়ে দিয়েছিল, তারপর অনুসরণ করেছিল। একটি অস্পষ্ট চিত্র দুটি শিখা মাপানো ট্রিপল হ্যালবার্ট শুয়োরের সামনে উপস্থিত হয়েছিল। ছবিটি পরিষ্কার হওয়ার পরে এটি একটি দেহে পরিণত হয়েছিল যা শিখা স্কেল ট্রিপল হ্যালবার্ট বয়ার্সের চেয়ে কিছুটা ছোট ছিল, একটি দেহ যা গভীর সবুজ আঁশ দিয়ে পূর্ণ ছিল। দুটি ধোঁয়ার স্রোত ক্রুদ্ধভাবে তার নাসারন্ধ্র থেকে গুলি করে, এবং এটির চোখ দুটি মানুষকে হত্যা করতে আসছে তার দিকে তাকিয়েছিল। কাণ্ড, মরে যাও! ওয়াং টং গর্জন করেছিল যে বিপুল পরিমাণ দানব তার উপর চার্জ করেছিল, কিন্তু ওয়াং টং তার সাথে রক্তের বৃষ্টি নিয়ে এসেছিল কারণ আকাশ থেকে প্রচুর পরিমাণে দানব মৃতদেহ উড়ে এসেছিল। ইস্পাতের সাজোয়া ড্রাগনটিকে মনে হল তার সামনে থাকা দুটি মানুষ শক্তিশালী, এবং এটি পিছনে ফিরে সুপারমার্কেটের অভ্যন্তরের ভিতরে তাকাল। এটি ড্রাগনের ডিম এখনও সেখানে ছিল। তারা যদি এখানে যুদ্ধ করে, একটি উন্নত স্তরের ওয়ারগড এবং একটি উচ্চ স্তরের হোর্ড নেতার মধ্যে যুদ্ধ, যদি ড্রাগনের ডিম প্রভাবিত হয় তবে এটি সহজেই ভেঙে যাবে। হাউল, ইস্পাত সাজোয়া ড্রাগনটি একটি গভীর গর্জন ছেড়ে হঠাৎ বাইরে উড়ে গেল। যখন এটি ছুটে যায়, এটি এমনকি একটি সোনিক বুম সৃষ্টি করে। আমি জানতাম যে এটি ঘটবে। ওয়াং টং এবং লি কান এটি দেখে অত্যন্ত খুশি হয়েছিল। তারা অনেক আগেই অনুমান করেছিল যে ইস্পাত সাজোয়া ড্রাগন যে ড্রাগন ডিম পাড়াছিল, এটি সম্ভবত পুরানো নিডে লড়াই করা ছেড়ে দেবে। এইভাবে বিপুল পরিমাণ দানব দ্বারা সীমাবদ্ধ না হয়ে ওয়াং টং এবং লি কানের জয়ের সম্ভাবনা বেশ খানিকটা বেড়ে যাবে। বুন বুন! ওয়াং টং এবং লি কানও তাৎক্ষণিকভাবে শব্দের গতিতে পৌঁছেছিল যখন তারা এটির পিছনে তাড়া করেছিল। বুন বুম! দুটি নিম্ন স্তরের হোর্ড নেতা শিখা স্কেল করা ট্রিপল হ্যালবার্ট শুয়োরগুলিও শব্দের গতিতে পৌঁছেছিল যখন তারা তাড়া করেছিল। কমান্ডার স্তরের দানবদের জন্য তাদের মধ্যে মাত্র 3-0 জন তাড়া করেছিল। অন্যান্য এলিট কমান্ডার স্তরের দানবরা তাদের নেতাদের বাসা রক্ষা করে এলাকা পাহারা দিচ্ছিল। এই 100টি কমান্ডার স্তরের দানবের মধ্যে প্রায় 300টি উচ্চ স্তরের কমান্ডার স্তরের দানব ছিল। এমন একটি দল নিয়ে এমনকি একটি ওয়ারগড তাৎক্ষণিকভাবে ভিতরে চার্জ করতে পারে না। উঁচু ভবনে লু ফেং বারান্দায় দাঁড়িয়ে তার দূরবীন দিয়ে দেখছিলেন। তিনি একটি চিত্র, দুটি চিত্র এবং তারপরে আরও দুটি চিত্র দেখেছিলেন যেগুলি ধোঁয়ায় আচ্ছাদিত এলাকা থেকে চার্জ হওয়ার সাথে সাথে সংযুক্ত ছিল। হা হা, ওরা আসলে যুদ্ধ করতে এসেছিল। লু ফেংয়ের চোখ জ্বলে উঠল। ওরা সবাই হোর্ড লিডার এবং ওয়ারগোড লেভেল। অধ্যায় 2-3 ড্রাগন ডিম চুরি। ড্রাগন পশ্চিমা বা পূর্বের জন্য একটি খুব সম্মানিত এবং বিশেষ নাম। গ্র্যান্ড নির্বাণকালের আগে কোনো বন্য জন্তুই ড্রাগন বলার অধিকার ছিল না, এবং গ্র্যান্ড নির্বাণ সময়ের পরে সমস্ত প্রাণীর জিন পরিবর্তিত হওয়ার পরে সমস্ত ধরনের অনন্য ভয়ঙ্কর দানবের জন্ম হয়েছিল। শূকর টাইপ দানবদের অনেক বিভাগ আছে, কুকুর টাইপ দানবদের অনেক বিভাগ আছে, বিড়াল টাইপ দানব, ইঁদুর টাইপ দানব, গেকো টাইপ দানব, নেকড়ে টাইপ, বাঘ টাইপ, সাপ টাইপ, ঈগল টাইপ, ভালুক টাইপ। প্রতিটি ধরনের প্রজাতির বেশ সংখ্যা আছে। এগুলি ছাড়াও
কিছু অত্যন্ত বিশেষ এবং বিরল দানব রয়েছে। কেউ জানে না তারা কিভাবে এসেছে বা তারা কি থেকে বিবর্তিত হয়েছে। তারা সম্ভবত দানব ছিল যারা অত্যন্ত বিশেষ পরিস্থিতিতে জন্মগ্রহণ করেছিল। এই দানবদের কিছু অনন্য নাম থাকবে তাদের শক্তি অনুসারে। মানবতা তাদের বিভিন্ন নাম দেবে। ইস্পাত সাজোয়া ড্রাগন। এটি একটি বিশেষ ড্রাগন প্রজাতির। কারণ এটির গতি, শক্তি, প্রতিরক্ষা, জ্ঞান, শরীরের গঠন ইত্যাদি প্রায় নিখুঁত, মানুষ এটিকে স্টিল আর্ম ড্রাগন বলে অভিহিত করেছে, এটিকে ড্রাগন উপাধি দিয়েছে। এই ধরনের একটি নাম পেতে সক্ষম হতে কেউ কল্পনা করতে পারেন যে ইস্পাত সাজোয়া ড্রাগনটি কতটা শক্তিশালী এবং ভয়ঙ্কর। হাওল ইস্পাত সাজোয়া ড্রাগনের লেজ, যা কার্যত এটির দেহের চেয়ে দীর্ঘ ছিল, দ্রুত চারপাশে দোলাচ্ছিল, যার ফলে একটি গাঢ় সবুজ, অস্পষ্ট চিত্র দেখা যাচ্ছে। ইস্পাত সাজোয়া ড্রাগনের দেহটি পাগলের সাথে শ্যাডো ব্লেড ওয়াংটংয়ের দিকে এগিয়ে গেল। ইস্পাত সাজোয়া ড্রাগনের আক্রমণের কারণে অ্যাসফল্ট ফুটপাত সরাসরি বিভক্ত হয়ে যায়। রম্বল, ওয়াংটং এবং স্টিলের সাজোয়া ড্রাগন, একটি মানুষ এবং একটি দানব, প্রথমে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। সেই আবাসিক অ্যাপার্টমেন্টের কংক্রিটের দেয়াল টফুর মতো বিভক্ত হয়ে গেছে। ইস্পাতের সাজোয়া ড্রাগনের লেজ থেকে নির্মম ঝাড়ু দিয়ে বিল্ডিংয়ের সমস্ত দেয়াল এবং স্তম্ভ ভেঙে পড়েছিল। গণ্ডগোল, পুরো আবাসিক বিল্ডিং পড়ে গেছে, ধুলো আকাশে ভরে গেছে। হু। ওয়াংটংয়ের শরীর ছিল মৃদু বাতাসের ঢেউয়ের মতো, তার প্রতিটি বিদ্যুৎ দ্রুত চলাফেরা, তাদের মধ্যে বাতাসের স্বাদ ছিল। ছন্দটি স্পষ্টতই মুক্ত ছিল। যদিও ইস্পাত সাজোয়া ড্রাগনের আক্রমণ আশ্চর্যজনকভাবে দ্রুত এবং যথেষ্ট শক্তিশালী ছিল যা একটি মর্মান্তিক শকওয়েভ সৃষ্টি করে, তাদের কেউই ওয়াংটংকে মোটেও আহত করতে সক্ষম হয়নি। এবং এই ইস্পাতের সাজোয়া ড্রাগনের কিছু আঁশ দুটি ভাগ হয়ে গেছে। কে জানত যে ডিম পাড়ার পরেও এই স্টিলের সাজোয়া ড্রাগনটি এখনও এত শক্তিশালী? ওয়াংটং অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। যেহেতু আমি একজন মানুষ, আমার শরীর এই স্টিলের সাজোয়ার মতো এতটা প্রভাব নিতে পারে না। ড্রাগন পারে। প্রবাদটি বলে যে আপনি যদি সর্বদা রক্ষা করেন তবে আপনি অবশ্যই হারবেন। আমি কিছু সময়ের জন্য পাশে থাকতে পারি, কিন্তু আমি এটি চিরতরে চালিয়ে যেতে পারি না। তবে এটির রক্ষণাত্মক ক্ষমতার সাথে, যদি আমি এটির দুর্বল জায়গায় আঘাত না করি, শুধুমাত্র একটি বা দুটি ভাঙা স্কেল এটিকে মোটেই প্রভাবিত করবে না। ওয়াংটং ভ্রুকুটি করে বললেন, কোনো সম্ভাবনা নেই। মনে হচ্ছে আমাকে ঝুঁকি নিতে হবে এবং নিজের সুযোগ তৈরি করতে হবে। খুব গোলমেলে। লু ফেং, যিনি বহুদূর থেকে একটি উঁচু ভবনের বারান্দায় দাঁড়িয়ে দেখেছিলেন, তিনি তার উত্তেজনা ধরে রাখতে পারেননি, কারণ তিনি দুটি ওয়ারগড, ওয়াংটং এবং লি কান, তিনটি কমান্ডার স্তরের দানবের বিরুদ্ধে যুদ্ধ দেখেছিলেন। সমস্ত কংক্রিটের ফুটপাত, অ্যাসফল্ট রাস্তা, বাণিজ্যিক ভবন এবং এমনকি 1 তলার বেশি উঁচু বিল্ডিংগুলি যেগুলি তাদের পথে এসেছিল তা কেবল বিভক্ত বা পড়ে যেতে পারে। তাদের কেউই তাদের যুদ্ধে বাধা দিতে পারেনি। এবং 1 তলা উঁচু একটি পতিত বিল্ডিং তাদের শরীরের একটি চুলও আঘাত করতে পারে না। এটা বলা হয় যে দলনেতা স্তরের দানবদের দেহগুলি হীরার চেয়েও শক্ত এবং এমনকি গাইডেড ক্ষেপণাস্ত্র তাদের ক্ষতি করতে পারে না। মনে হচ্ছে তারা মিথ্যা বলছে না। যখন 1 তলা উঁচু বিল্ডিংগুলি পড়ে যায়, এমনকি যদি তাদের মধ্যে কিছু স্টিলের সাজোয়া ড্রাগনের সাথে ধাক্কা লেগে যায়, তখন ইস্পাত সাজোয়া ড্রাগনের লেজের একটি ঝাঁকুনি পতনশীল কংক্রিটকে সরাসরি ভেঙে ফেলার জন্য যথেষ্ট ছিল, যার মধ্যে চাঙ্গা ইস্পাতটি উন্মোচিত হয়েছিল। তাদের ছুঁড়ে ফেলার পরে স্টিলের সাজোয়া ড্রাগনের দাড়িপাল্লা মোটেও ক্ষতবিক্ষত হয়নি। সহজ এবং স্বাচ্ছন্দ্য দল নেতা দানবের গতি এবং মানব ওয়ারগোডের গতিবিধি সব শব্দের গতিকে ছাড়িয়ে গেছে। ঠিক আছে, এটি একটি উচ্চ স্তরের দলনেতা দানব এবং এটি একটি সাধারণ নয়, বরং একটি স্টিল আর্ম ড্রাগন। আমি কিছুক্ষণ আগে টিভিতে যে কালো মুকুটযুক্ত সোনালি ঈগল দেখেছিলাম তার চেয়ে এটি আরও শক্তিশালী। লু ফেং দেখে তার রক্ত ফুটে উঠল। দুঃখজনকভাবে তাদের মধ্যে আঘাতের আদান প্রদান খুব দ্রুত, আমিও করতে পারি না।
তাদের স্পষ্টভাবে দেখুন। লু ফেং শুধুমাত্র উভয় পক্ষের মধ্যে লড়াইয়ের কারণে সৃষ্ট ভয়ঙ্কর ধ্বংসাত্মক শক্তি দেখতে পান। চিৎকার, গর্জন, রাক্ষসীর সাথে ক্রুদ্ধ গর্জন। প্রায় ৩০ জন কমান্ডার স্তরের দানবের নেতৃত্বে ১০ মিলিয়নেরও বেশি দানব এসেছিল, যা তারা চার্জে আসার সাথে সাথে পুরো মাটিকে ঢেকে দেয়। কিছুক্ষণের জন্য পুরো মাঠ কেঁপে উঠল। দুটি শিখা স্কেল করা ট্রিপল হ্যালবার্ট সুজোর, যেগুলি বর্তমানে সহযোগিতা করছিল যখন তারা বিশাল পাশবিক লি কানের বিরুদ্ধে লড়াই করেছিল, সাথে সাথে কিছু উত্তেজিত, আকাশ কাঁপানো গর্জন ছেড়ে দিল। লি নামের সেই বিশাল পাশবিক নিশ্চয়ই শক্তিশালী। লু ফেং বারান্দা থেকে দেখছিলেন এবং নিচের দৃশ্যের দিকে তাকালেন, যে মনে হচ্ছে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। সেই গদা শক্তিশালী এবং তার চমকানো খুব দ্রুত। এটি একেবারে রু ওয়ে ক্লাস ডজিং কৌশল এবং তিনি এটির সাথে খুব অভিজ্ঞ। তিনি আশেপাশের প্রতিটি অংশ ব্যবহার করতে সক্ষম, এমনকি তিনি তার উপর চার্জ করা দানব ব্যবহার করতে সক্ষম। যুদ্ধক্ষেত্রের উপর এই নিয়ন্ত্রণ আমার অনেক উপরে। লু ফেং সমালোচনা এবং একই সময়ে অভিজ্ঞতা শোষিত। যদিও তিনি রু ওয়েই শ্রেণীতেও আছেন, তবুও তিনি মৃত্যুর যুদ্ধে তাকে সহায়তা করার জন্য আশেপাশের এলাকার প্রতিটি অংশ পুরোপুরি ব্যবহার করতে সক্ষম নন। এবং ওয়াং নামের লোকটি আরও শক্তিশালী। লু ফেং এর বিস্ময়ে তার চোখ দিয়ে দেখিয়েছিল তার কৌশল। এটি কেবল রু ওয়ে ক্লাসকে ছাড়িয়ে যায় না, এটি চারপাশকে নিয়ন্ত্রণ করার লিয়ের ক্ষমতাকেও ছাড়িয়ে যায়। এটি প্রাকৃতিক স্তরে পৌঁছেছে। নিজের ইচ্ছা তার শরীর ঠিক বাতাসের মতো। কৌশলের জন্য তিনি অবশ্যই একজন মাস্টার। যদিও লু ফেং এর কৌশলটি দুর্দান্ত, তবুও এই দুটি ওয়ারগডের সাথে তুলনা করলে একটি স্পষ্ট পার্থক্য রয়েছে। আসলে লু ফেং ঠিক জানত না এই দুজনকে। শ্যাডো ব্লেড ওয়াং টং একটি উন্নত ওয়ারগড যা বিশ্বজুড়ে বিখ্যাত। তার সেরা অংশীদার বিয়ার স্ট্রেংথ লি কান, একজন মধ্যবর্তী ওয়ারগড যার বিশেষত্ব তার শক্তির মধ্যে নিহিত। তার শক্তিকে একটি উন্নত স্তরের ওয়ারগডের সাথে তুলনা করা যেতে পারে। এই দুই ব্যক্তি মৃত্যুর জন্য বিপুল পরিমাণ যুদ্ধের মধ্য দিয়ে গেছে এবং তারা এই বিশ্বের পরম অভিজাত, তাই তাদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে, যে কারণে তাদের কৌশলটি এত দুর্দান্ত ছিল। ওয়াং নামের লোকটি আহত হয়েছে। অপেক্ষা করবেন না, এটি একটি কৌশল ছিল। স্টিলের সাজোয়া ড্রাগনের মাথায় এখন আঘাত লেগেছে। লু ফেং হাতে দূরবীনের মাধ্যমে লক্ষ্য করার সাথে সাথে তার চোখ বিস্তৃত ছিল। পুরো দানব দলটি ক্ষুব্ধ, এমনকি সেই দুটি শিখা মাপানো ট্রিপল হ্যালবার্ট সুরও ক্ষুব্ধ। অপেক্ষা করুন, যদিও সেই স্টিলের সাজোয়া ড্রাগনটি প্রচণ্ডভাবে আহত হয়েছে, এটি আগের চেয়ে আরও বেশি ক্ষুব্ধ। ওয়াং নামের সেই লোকটি পথ এড়িয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। লু ফেং অত্যন্ত উত্তেজিত ছিল। ও হ্যাঁ, ওয়াং নামের লোকটি এই স্টিলের সাজোয়া ড্রাগনের আত্মাকে এড়াতে চাইছে। এই ওয়ারগড নিশ্চিত নিষ্ঠুর এবং তার ফলক নিশ্চিত দ্রুত। লু ফেং বুঝতে পেরেছিলেন যে ওয়াং নামের লোকটি যুদ্ধের ছন্দ নিয়ন্ত্রণ করার জন্য মরিয়া চেষ্টা করেছিল, কিন্তু যদিও ইস্পাতের সাজোয়া ড্রাগনটি ডিম পাড়ার থেকে দুর্বল হয়ে পড়েছিল, তবুও এটির দেহের গঠন এই ওয়াং টং থেকে অনেক উপরে ছিল। ছন্দ, হ্যাঁ, যুদ্ধের ছন্দ নিয়ন্ত্রণ করুন। যদি এভাবে চলতে থাকে, তাহলে হয়তো ওয়াং নামের লোকটি সেই স্টিলের সাজোয়া ড্রাগনটিকে হত্যা করতে পারে। সেই সময়ে হয়তো তারা ইস্পাতের সাজোয়া ড্রাগনের ডিমও পাবে। একটি ডিম যা অনন্য প্রজাতির স্টিল আর্মার ড্রাগনের জন্ম দিতে পারে, এটি নিশ্চিতভাবে অনেক মূল্যবান। হঠাৎ লু ফেংয়ের চোখ ভেসে উঠল। ড্রাগনের ডিম, ইস্পাত সাজোয়া ড্রাগন, দুটি শিখা মাপানো ট্রিপল হ্যালবার্ট শুয়োর, এই 3 দলের নেতারা সব বেরিয়ে এসেছে। 2 ওয়ারগড এখানেও আছে, যার মানে হল, যেহেতু দৈত্যের বাসাটিতে কোনো দলনেতা দৈত্য নেই, তাই আমার বাসাটিতে ঢুকে ড্রাগনের ডিম চুরি করার সুযোগ থাকবে। লু ফেং কেবল তার হৃদয়ের থাম্প শুনতে পাচ্ছিল, যেন তার বুক ফেটে যাচ্ছে। তার হৃদস্পন্দন ছিল ড্রামের স্পন্দনের মতো। উত্তেজনা, নার্ভাসনেস। লু ফেং এর আগে ড্রাগনের ডিম চুরি করার পরিকল্পনা ছিল না।
তিনি ভেবেছিলেন যে একবার দুটি ওয়ারগর সেখানে চলে গেলে তারা পুরানো নিডে 3টি দল নেতা স্তরের দানবের বিরুদ্ধে লড়াই করবে। যদি তা হয়, তাহলে সে যদি যায়, সে কেবল তার মৃত্যুর দিকে উড়ে যাবে। তবে এখন পরিস্থিতি ভিন্ন। ভাইকে সত্যিকার অর্থে তার হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াতে এবং একজন সাধারণ মানুষের মতো সূর্যের আলোতে হাঁটতে হলে তার একটি জীবনের অমৃত প্রয়োজন হবে। এই জীবনের অমৃত মূল্য অন্তত 3 বিলিয়ন। যদি না আমি একজন ওয়ারগড না হই, তাহলে এই হারে এত টাকা উপার্জন করতে আমার অনেক সময় লাগবে। এই ড্রাগন ডিম দূরে চুরি করা নিখুঁত সুযোগ। একবার লু ফেংয়ের মনে এই ভাবনা দেখা দিলে সে আর নিজেকে ধরে রাখতে পারেনি। ড্রাগনের ডিমের দাম ঊর্ধ্বমুখী। যেহেতু ড্রাগনের মৃতদেহ পাওয়া খুব কঠিন নয়, তবে একটি ড্রাগনের ডিম। যেহেতু ড্রাগনের ডিম পাড়ার খবর পাওয়া অত্যন্ত কঠিন এবং যে দানবরা ড্রাগন উপাধি পেয়েছে তারা অত্যন্ত গর্বিত। একবার তারা মনে করে যে তারা মারা যেতে পারে, তারা ডিমটিকে মানুষের হাতে পড়ার পরিবর্তে ধ্বংস করবে। এ কারণে বিশ্বজুড়ে মানুষ যে ড্রাগনের ডিম পেয়েছে তার পরিমাণ অত্যন্ত কম। স্বাভাবিকভাবেই দামও বেশি হবে। যদিও সেই ফ্যামিলি মার্টটি একটি দানবের বাসা এবং সেখানে প্রচুর পরিমাণে দানব অবস্থান করছে। এই মুহূর্তে সেখানে কোনো দলনেতা দানব নেই। যদি আমি ব্যর্থ হই, তবে আমি কেবল পালিয়ে যাব। লু ফেং দাঁত চেপে বলল, আমি এটার জন্য যাব। আমি যদি সফল হই, তাহলে আমি 1 টন উপার্জন করব। অবিরত দেখার পরিবর্তে লু ফেং অবিলম্বে এক 6 তলায় বারান্দা থেকে লাফ দিয়ে তীরের মতো মাটির দিকে চলে যান। অধ্যায় 2-4 ঢালে পা দাও এবং উড়ে যাও। লু ফেং যখন দানবদের বাসার দিকে এগিয়ে যাচ্ছিল, জিয়াংনান শহর যা প্রায় 1000 মাইল দূরে ছিল তখনও শান্তির সময় ছিল। এখানেই ছিল মানবতার শান্তির ভূমি। ইয়াংজু শহর, মিনিউ সেক্টর। গত রাতে একটি তুষারঝড়ের কারণে পুরো সেক্টর বরফে ভরে গেছে। বাচ্চাদের একটি দল আনন্দের সাথে কিছু তুষার মানুষ তৈরি করেছিল এবং স্নোবলের লড়াইয়ে লড়াই করেছিল। কয়েকজন বয়স্ক লোকও ধীরে ধীরে ও স্বাধীনভাবে সেক্টরের ভিতরে হাঁটছিল। সেক্টরের বাইরের রাস্তাগুলি ম্যানলি স্পোর্টস কার এবং সুন্দর কার্ভ সহ কূপগুলিতে ভরা ছিল। কখনো কখনো উড়ন্ত ক্ষমতা সহ একটি অসামান্য গাড়ি উঠতে দেখা যায়। চেন গু এবং তার স্ত্রী একটি পরিষ্কার পাথরের বেঞ্চে বসেছিলেন যখন তারা তাদের বাচ্চাদের খুব বেশি দূরে তুষারমানব তৈরি করতে দেখেছিলেন। হেডকোয়ার্টার শহরগুলি অবশ্যই থাকার জন্য একটি ভালো জায়গা। চেন গু দীর্ঘশ্বাস ফেলে সাহায্য করতে পারলেন না। তারা ভালো, যেহেতু প্রান্তর দানব দিয়ে ভরা। শুধুমাত্র যোদ্ধারা সেখানে যেতে পারে। আমি বলি, বুড়ো চেন, তুমি কবে তোমার ফাইটার স্কোয়াড থেকে অবসর নেবে? পাশের চেন গুয়ের স্ত্রী দুঃখের সঙ্গে বললেন, তুমি এত বছর ধরে সব দিয়ে যাচ্ছ। এখন আপনার বিরতি নেওয়ার এবং জীবন উপভোগ করার সময় এসেছে। চেন গু তার স্ত্রীর দিকে তাকালেন এবং তারপরে তার ছেলের দিকে তাকালেন। আমার স্ত্রী, আমি অবসর নেওয়ার কথা ভাবতে পারি না। আমাদের ফায়ার হ্যামার স্কোয়াড বর্তমানে দ্রুত বৃদ্ধির সময়কালের মধ্যে রয়েছে এবং আমি আমার পুরানো ভাইদের সাথে আরও কিছুটা লড়াই করতে চাই। হয়তো আরও 1.5 বছর পর আমার শক্তি স্কোয়াডের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। এবং সেই সময়ে স্কোয়াড সম্ভবত নতুন সদস্যদের নিয়োগ করতে যাচ্ছে। যখন সেটা হবে, আমি অবসর নেব। চেন গু পরিষ্কার ছিল। লু ফেং ছাড়াও ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যরা বেশ বয়স্ক ছিলেন। লু ফেংয়ের উন্নতির আশ্চর্যজনক হারের সাথে। আরও 1.5 বছর পর চেন জি, ওয়েই কিন এবং ওয়েই টাই সম্ভবত ধরে রাখতে পারবেন না, তাই তাদের অবসর নেওয়া স্বাভাবিক হবে। আমি লু ফেংয়ের বাবা মায়ের কাছ থেকে শুনেছি যে লু ফেং এখনও ফিরে আসেনি। সে কি এখনও প্রান্তরে আছে? চেন গু এর স্ত্রীকে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, চেন গু মাথা নাড়ল। সে কি খুব বেশি চেষ্টা করছে না? চেন গুর স্ত্রী দীর্ঘশ্বাস ফেলে সাহায্য করতে পারলেন না। তার জানা উচিত কখন থামতে হবে। এবং হেডকোয়ার্টার শহরটি খুবই শান্তিপূর্ণ এবং আরামদায়ক। সদর দফতর শহর আরামদায়ক এবং এটি দানবদের হুমকি থেকে মুক্ত।
আজকের প্রযুক্তি মানবজাতিকে নানা ধরনের আরাম এনে দেয়। মরুভূমির জন্য বিপদ সর্বত্র লুকিয়ে আছে। আপনি কি বোঝেন, সবাই যদি নিজেদেরকে উপভোগ করতে চায়, তাহলে মানবজাতি কিভাবে দানবদের বিরুদ্ধে লড়াই করবে? চেন গু তিরস্কার করা ছাড়া সাহায্য করতে পারলেন না। এটি অগণিত বিজ্ঞানীদের প্রচেষ্টা এবং তাদের শ্রমসাধ্য কাজ এবং আরও গুরুত্বপূর্ণভাবে ওয়ারগড যোদ্ধাদের শক্তি এবং এমনকি ওয়ারগডের বাইরেও অস্তিত্বের কারণে। তাদের কারণে মানুষ হেডকোয়ার্টার শহরে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। একটি সদর শহর এবং মরুভূমি কার্যত দুটি ভিন্ন জগৎ। একটি আরামদায়ক, শান্তিপূর্ণ পৃথিবী, একটি রক্তাক্ত পৃথিবী যেখানে বিপদ সব কোণায় লুকিয়ে আছে। মরুভূমিতে শুধুমাত্র পরম অভিজাত যোদ্ধারা সেখানে অভিযান করতে পারে। ওহ হ্যাঁ, আমার স্ত্রী, যখন লু ফেংয়ের বাবা মা আপনাকে আবার জিজ্ঞাসা করবে, আপনি শুধু তাদের বলবেন, লু ফেং শীঘ্রই ফিরে আসবে, চেন গু বললেন। বুঝলাম, চেন গুয়ের স্ত্রী মাথা নাড়লেন। সদর দফতরের পরিবেশের বিপরীতে 003 শহরের উত্তর উপকণ্ঠে দুটি ওয়ারগড এবং 3 জন সৈন্যদল নেতার সাথে একটি শীর্ষ শোডাউন চলছিল, একটি শহর যেখানে কার্যত ইউরোপ এবং এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে দানব রয়েছে। আমার গতি বাড়াতে হবে। অন্যথায়, যদি দানব দলের নেতারা বিজয় অর্জন করে এবং নিডে ফিরে আসে, আমার কোনো সুযোগ থাকবে না। যদি মানব ওয়ারগডরা বিজয় অর্জন করে, তবে তারা দানবদের নিডে গেলে আমার এখনও কোনো সুযোগ থাকবে না। লু ফেং দ্রুত এগিয়ে যাচ্ছিল। আমার একমাত্র সুযোগ এই ছোট সময় যেখানে তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। লু ফেং, যিনি সদর দফতরের শহরে তার পরিবার এবং বন্ধুদের দ্বারা সমর্থিত ছিলেন, তিনি এখন তার সমস্ত শক্তি ব্যবহার করছেন দানব দ্বারা পরিপূর্ণ শহরটির মধ্য দিয়ে দৌড়ানোর জন্য। লু ফেং দ্রুত ধোঁয়া ঢাকা এলাকায় প্রবেশ করে। লু ফেং হাঁসফাঁস করে একটি 6তলা আবাসিক ভবনের 5 তলায় ঢুকে পড়েন। জানালা থেকে এবং সামনে ধোঁয়া, টন এবং টন সব ধরনের দানব রাস্তায় ঘনভাবে বস্তাবন্দি ছিল। এমনকি কিছু দোকান, আবাসিক ভবন, অফিস ইত্যাদিতেও প্রচুর পরিমাণে দানব ছিল। সুপারমার্কেটের মূল অংশটি, ধোঁয়ায় আচ্ছাদিত এলাকাটি দানব দিয়ে ভরা ছিল। আমার কি করা উচিত? লু ফেং ভ্রুকুটি করে বলল, দানবগুলো খুব ঘনবসতিপূর্ণ। কোনো মনোযোগ আকর্ষণ ছাড়া আমার প্রবেশ করার কার্যত কোনো সুযোগ নেই। এমনকি 2 মহান ওয়ারগড ওয়াং টং এবং লি কানও কোনো মনোযোগ আকর্ষণ না করে এই ঘনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ করতে পারে না। তারা কেবল জোর করেই বার্চ করা বেছে নিতে পারে। যদি ওয়ারগড লুকিয়ে ঢুকতে না পারে, তাহলে যদি আমি চেষ্টা করি, আমি নিশ্চিতভাবে মারা যাব। মনে হচ্ছে একটাই উপায় আছে। লু ফেং হেসে মাথা নাড়ল। ওয়ারগডের তুলনায় লু ফেংয়ের সবচেয়ে বড় সুবিধা হল ফ্লাইট। কে কে লু ফেং তার পিঠের সর্বুজ ঢালটি খুলে ফেললেন এবং তার আধ্যাত্মিক শক্তির নিয়ন্ত্রণে ঢালটি লু ফেংয়ের সামনে ঝুলে রইল। দানবদের নিডে উঠছে। উত্তেজনাপূর্ণ লু ফেং সর্বুজ ঢালের উপর ঝাঁপিয়ে পড়েন, যা মাটি থেকে মাত্র আধা মিটার দূরে ঘোরাফেরা করে। যাওয়া! হুশ! সর্বুজ ঢাল বিস্ময়কর গতিতে জানালার বাইরে গুলি করে। লু ফেং যখন একটি ছুরি নিয়ন্ত্রণ করেন, তখন তিনি এটিকে স্নাইপার রাইফেল থেকে ছোড়া বুলেটের গতিকে ছাড়িয়ে যেতে পারেন। তবে লু ফেংয়ের ওজনের সঙ্গে যোগ করা ঢালের ওজন একটু বেশি। কিন্তু লু ফেং এর শক্তিশালী আধ্যাত্মিক শক্তির সাহায্যে তিনি এখনও শব্দের গতির কাছাকাছি সর্বুজ ঢাল ভ্রমণ করতে পারেন। যা হোক, আমি খুব দ্রুত উঠতে পারি না, অন্যথায় সনিক বুম খুব জোরে হবে এবং তাই দানবদের দৃষ্টি আকর্ষণ করবে। লু ফেং মাটি থেকে প্রায় 500 মিটার উপরে উড়ে যাওয়ার সময় তার ঢালে দাঁড়িয়েছিলেন। যেহেতু ধোঁয়াটি ঘন ছিল, তাই মানুষ এবং দানব উভয়ের দৃষ্টির ক্ষেত্রটি ছোট ছিল, যে কারণে লু ফেং আবিষ্কৃত হয়নি। ধোঁয়া অবশ্যই আমাকে অনেক সাহায্য করেছে। ঠিক এই রকম। যদিও দানবগুলি সমস্ত মাটিতে, দোকানপাট, আবাসিক অ্যাপার্টমেন্ট এবং অফিসগুলিতে ছিল, স্টিলের সাজোয়া ড্রাগনের কমান্ডের অধীনে থাকা দানবগুলি সমস্ত ভূমি দানব ছিল এবং উড়ন্ত নয়,
তাই তাদের কেউই উঠতে পারেনি। যে এবং দৃষ্টির ছোট ক্ষেত্রটি দানবদের লু ফেং আবিষ্কার করতে বাধা দেয়। ফ্যামিলি মার্ট। লু ফেং, যিনি মাঝ আকাশে ছিলেন, খুব কমই সেই ছোট বিল্ডিংটি খুঁজে পান যা অনেক জায়গা নিয়েছিল। পুরো ফ্যামিলি মার্টের 5টি তলা ছিল। মূল নকশা অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় তলা সুপারমার্কেটের অংশ ছিল। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলার জন্য তারা বৃহত্তর বাড়ির যন্ত্রপাতি ইত্যাদির জন্য ব্যবহার করা হয়েছিল। অবশ্যই কয়েক ডজন বছর পরে, দানব দ্বারা ধ্বংস হওয়ার পরে এই পণ্যগুলি অচেনা। কিন্তু 5তলা ভবনটি নির্মাণের সময় কার্যত একই ছিল। লু ফেং তার ব্যাগ থেকে দূরবীন বের করে সাবধানে পর্যবেক্ষণ করলেন। যদিও প্রচুর ধোঁয়া ছিল, তবুও খালি চোখে ব্যবহার করার চেয়ে দূরবীন দিয়ে তাকানো আরও কার্যকর ছিল। দীর্ঘদিন ধরে ভাঙা জানালা দিয়ে ফ্যামিলি মার্টের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলায় কয়েকটি দানব দেখা যেত। আশ্চর্যজনকভাবে প্রথম এবং দ্বিতীয় তলায় কোনো দানব ছিল না, এবং সুপারমার্কেটের আশেপাশের এলাকায় সর্বত্র বিপুল পরিমাণে দানব ছিল। হর্ড নেতার বুদ্ধি অত্যন্ত উচ্চ, মানুষের মতো। লু ফেং মনে মনে ভাবলেন, যদি আমি হোর্ড লিডার হতাম, তবে আমি অবশ্যই চাইতাম যে আমার আন্ডারলিংকে আমি যে জায়গায় বাস করছি সেখানে আসতে বাধা দেওয়া হবে। সুতরাং প্রথম এবং দ্বিতীয় তলা সম্ভবত যেখানে দলনেতা স্টিল আর্মড ড্রাগন বাস করে। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলার জন্য তার অভিজাত বাহিনী কেবল সেখানে থাকার অধিকার রাখে। আমার ধারণা তারা কমান্ডার লেভেলের। লু ফেং সাবধানে 5 গল্প সুপারমার্কেট উপর থেকে পর্যবেক্ষণ। এমনকি তিনি সুপারমার্কেটের চারপাশে প্রদক্ষিণ করেছিলেন এবং সমস্ত দিক থেকে এই দৈত্যের বাসাটি পরীক্ষা করেছিলেন। সম্পূর্ণ নিশ্চিততা ছাড়া লু ফেং এই দৈত্যের নিডে ঢোকার সাহস করবে না। লু ফেং মাঝ আকাশে ছিল, তার দূরবীন ধরেছিল যখন সে তার নিচের মাটি পর্যবেক্ষণ করেছিল। এই জোড়া দূরবীন বিশেষ করে যোদ্ধাদের জন্য তৈরি করা হয়েছিল। এটি ব্যয়বহুল ছিল, কিন্তু একই সময়ে খুব কার্যকর। লু ফেং সুপারমার্কেটের সামনের দরজার সামনে দাঁড়িয়ে থাকা দানবদের সবেমাত্র দেখতে পাচ্ছিল। এই দানবগুলি সবই বিশাল এবং তাদের চটকদার পশম এবং বিস্তারিত আঁশ ছিল। মাঝারি স্তরের কমান্ডার, এটি একটি মাঝারি স্তরের কমান্ডার, উচ্চ স্তরের কমান্ডার, মাঝারি স্তরের কমান্ডার, উচ্চ স্তরের কমান্ডার, মাঝারি স্তরের কমান্ডার, উচ্চ স্তরের কমান্ডার। লু ফেং ক্রমাগত পার্থক্য করেছেন। 2টি দানবকে আলাদা করার পর লু ফেং তাদের বাকি অর্ধেকের দিকে তাকানো বন্ধ করে দিল। এই 2টি দানবের মধ্যে 2 জন মাঝারি স্তরের কমান্ডার এবং 2 জন উচ্চ স্তরের কমান্ডার রয়েছে। এমনকি একটি নিম্ন স্তরের কমান্ডারও নয়। সম্ভবত এই দানব নিডের সামনে প্রায় 100 কমান্ডার স্তরের দানব রয়েছে। আমি অনুমান করি যে প্রায় 60 থেকে 70 জন মাঝারি স্তরের কমান্ডার এবং 30 থেকে 40 জন উচ্চ স্তরের কমান্ডার রয়েছে। লু ফেং অনুমান করেছিলেন যে তিনি কিছু সংখ্যা দিয়েছেন এবং অবাক হওয়া ছাড়া সাহায্য করতে পারেননি। হোলি শিট! এই দানব বাসা বাইরে বিপুল পরিমাণ দানব ছাড়াও এই কমান্ডার স্কোয়াড আছে। আর আছে 30 থেকে 40 জন উচ্চ পর্যায়ের কমান্ডার। যদি এটি একটি শিক্ষানবিশ স্তরের ওয়ারগড হয় তবে সে সম্ভবত পালিয়ে যাবে। যদি সে মারামারি করে তবে সে মারা যাবে। একটি মধ্যবর্তী স্তরের ওয়ারগড, একটি সুযোগ থাকতে পারে। একটি উন্নত স্তরের ওয়ারগড সম্ভবত এই কমান্ডার স্কোয়াডের প্রতিরক্ষার মধ্য দিয়ে ছুটে যেতে পারে। আমার কি করা উচিত? তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলায় দানব আছে এবং সুপারমার্কেটের চারপাশে অগণিত দানব রয়েছে এবং সদর দরজার সামনে এমনকি একটি কমান্ডার স্কোয়াড রয়েছে। আমি কিভাবে প্রবেশ করতে পারি? তাদের দৃষ্টি আকর্ষণ না করার শর্তে আমি কিভাবে সেই স্টিলের সাজোয়া ড্রাগনের ডিম চুরি করতে পারি? ধোঁয়ায় ভরা বাতাসে মাঝ আকাশে তার সর্বুজ ঢালের উপর দাঁড়িয়ে লু ফেং দ্রুত নিজের কথা ভাবছিলেন। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান, অনুগ্রহ করে আমাদের জানান যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি। অন্যইম
you